ডিয়ার স্টুডেন্ট, এটা এর আগে একটা ক্লাস হয়েছিল পলিটিক্যাল সায়েন্স ফোর্থ সেমিস্টার প্রোগ্রাম এসিসি 2 থেকে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বা সামাজিক স্তরবিন্যাস। এর আগের ক্লাসে আমরা সামাজিক যে স্তরবিন্যাসের যে বৈশিষ্ট্যগুলো সেই অবধি আলোচনা করেছিলাম। তো আজকের ওই একই বিষয়ে আজকের দ্বিতীয় ক্লাস। তো এরপরে আমরা আলোচনা করব যে এই যে সামাজিক যে স্তরবিন্যাস, এটার উদ্ভব কোথা থেকে বা উদ্ভব কিভাবে হলো। সমাজ ব্যবস্থার অন্তর্গত ব্যক্তিবর্গের যে মানবিক সম্পর্কের মধ্যে স্তরভেদ হয়ে থাকে সবসময়। তো সামাজিক স্তরবিন্যাসের মাধ্যমে মানবিক সম্পর্কের এই স্তরভেদের অভিব্যক্তি ঘটে। বস্তুত সামাজিক স্তরবিন্যাস হলো মানবিক সম্পর্কের স্তরবিন্যাস, অর্থাৎ সমাজের যে স্তরবিন্যাস সেটা তো জনগণকে নিয়ে, মানুষকে নিয়ে। তো মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের ভিত্তিতে কিন্তু এই স্তরবিন্যাসটা, এই সামাজিক স্তরবিন্যাসটা নির্ধারিত হয়। সমাজ ব্যবস্থার ব্যক্তিবর্গের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মানুষের পারস্পরিক সম্পর্কও কিন্তু ক্রমশ জটিলতর হতে থাকে। যত জনসংখ্যা বৃদ্ধি পাবে তত সম্পর্ক জটিল হতে থাকে, এবং তার স্বাভাবিক ফল হিসাবে সামাজিক স্তরভেদেও ধীরে ধীরে অধিকতর স্পষ্ট রূপ ধারণ করতে থাকে। তো এই সামাজিক স্তরভেদের উদ্ভবের পিছনে বিভিন্ন কারণ কিন্তু বর্তমান থাকে। তো এই কারণগুলোকে যদি আমরা এক এক করে আলোচনা করি, তাহলে আমরা প্রথম পয়েন্টে বলতে পারি যে সামাজিক ও অর্থনৈতিক তারতম্য বৃত্তিগত মর্যাদার ক্ষেত্রে তারতম্যের কারণ। এটা একটা প্রথম কারণ। সেটা কি, যে সমাজ জীবনে যে বৃত্তির বিভিন্নতার পরিপ্রেক্ষিতে মানব সমাজ হলো প্রকৃতিগতভাবে অত্যন্ত জটিল, বৃত্তিগত বিভিন্নতার ভিত্তিতে আর কি। তো সামাজিক স্বার্থে যে কাজ অধিক গুরুত্বপূর্ণ তা সাধারণত অধিক মর্যাদাযুক্ত হয়। যেটা গুরুত্বপূর্ণ সেটাই কিন্তু মর্যাদাযুক্ত। অনুরূপভাবে আবার যে সমস্ত কাজ সকলের পক্ষেই সাধারণত সহজসাধ্য, সেই সমস্ত কাজের সামাজিক মর্যাদাও কিন্তু স্বাভাবিকভাবেই কম হয়। তো যে কোনো বৃত্তির সামাজিক ভূমিকার সঙ্গে জড়িয়ে রয়েছে কিন্তু সামাজিক মূল্যমানের ধারণা। এটার মূল্য কতটা, মূল্যমান কতটা, সেটার উপর। তো সামাজিক গুরুত্ব যেমন বৃত্তিগত মর্যাদার ক্ষেত্রে তারতম্যের সৃষ্টি করে, অনুরূপভাবে কিন্তু অর্থনৈতিক তারতম্যেরও বৃত্তিগুলোর মর্যাদার তারতম্য সৃষ্টি করে। তো বৃত্তির গুরুত্বের পার্থক্যের পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক ক্ষেত্রে তারতম্য সৃষ্টি হয়। যে গুরুত্বপূর্ণ কাজ করে তার অবশ্যই অর্থনৈতিকভাবে তাকে সরকারিভাবে বেশি করে অ্যাসিস্ট করা হয়, আর যার কাজ খুব কম গুরুত্বপূর্ণ তার মূল্যটাও কম, অর্থনৈতিক মূল্যটাও কম। তো এই ক্ষেত্রে কিন্তু একটা তারতম্যের সৃষ্টি হয়। তো এই কারণে যে কাজের জন্য অধিক দক্ষতা আবশ্যক, সে কাজে নিযুক্ত ব্যক্তির বেতনও কিন্তু অধিক বেশি হয়। তো এই ক্ষেত্রে একটা কারণ। তারপর হচ্ছে সকল কাজের প্রকৃতি, গুরুত্ব ও দায়িত্ব অভিন্ন নয়। বিভিন্ন যে সমাজে কাজকর্ম, সেই কর্মে নিযুক্ত সমাজস্থ ব্যক্তিবর্গের শ্রেণীবিন্যাসের পরিপ্রেক্ষিতে সামাজিক স্তরবিন্যাসের কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। সমাজ জীবনে অসংখ্য রকমের কাজকর্ম বর্তমান। তো এই সমস্ত কাজকর্মের প্রকৃতি, গুরুত্ব, দায়িত্ব এটা এক ধরনের হয় না। সমাজে কোনো কাজ বিশেষভাবে আয়ুষ্সাধ্য বা আরাম রয়েছে কাজটার মধ্যে, একটা আয়স রয়েছে। আবার কোনো কাজ সহজসাধ্য নয়। তো কোনো কাজের সামাজিক গুরুত্ব বেশি, আবার কোনো কাজের সামাজিক গুরুত্ব কম। কোনো কাজের দায়িত্ব অধিক, কোনোটির কম। কোনো কাজের জন্য আবশ্যক হয় বিশেষ মেধা, বুদ্ধিবৃত্তির, আবার কোনো কাজের জন্য সেগুলোর প্রয়োজন হয় না। আবার বিশেষ কোনো কাজের উপযোগী যোগ্যতা অর্জনের জন্য দরকার হয় দীর্ঘকালীন শিক্ষানবিশের বা শিক্ষাপ্রাপ্ত কর্মকুশলতার। আবার কোনো কাজের জন্য কিন্তু তা দরকার হয় না। তো এই যে সকল কাজের যে এই যে গুরুত্ব বা দায়িত্ব, এই কম বেশির ভিত্তিতেও কিন্তু একটা সামাজিক স্তরবিন্যাস ঘটে থাকে।
সকলে সকল কাজের জন্য উপযুক্ত নয়, এটা আমরা সবাই জানি। গুণগত যোগ্যতার বিচারে বৃত্তি অনুসারে ব্যক্তির নির্বাচনের প্রশ্ন ওঠে। বিশেষ বিশেষ কাজের জন্য প্রয়োজন হয় বিশেষ ধরনের সামর্থ্য, তারপর দক্ষতা, দায়িত্বশীলতা। তো এই বিষয়ে দ্বিমতের অবকাশ নেই। যেমন একজন চিকিৎসকের কাজ সাধারণ একজন ক্ষেত মজুরকে দিয়ে কোনো দিনই সম্ভব নয়। অনুরূপভাবে আবার একজন আইনবিদের কাজ একজন ছুতোর বা মিস্ত্রিকে দিয়ে হতে পারে না। তো এই কারণে কিন্তু সামাজিক স্তর বিন্যাসের উদ্ভব হয়। তারপর আমরা যেমন বলতে পারি বিশেষ কাজের জন্য বিশেষ সুযোগ সুবিধা। সমাজ জীবনে কাজের গুরুত্ব ও প্রকৃতি ভেদে সুযোগ সুবিধার ক্ষেত্রে তারতম্যের সৃষ্টি হয়। এই তারতম্য কিন্তু নিতান্তই স্বাভাবিক ঘটনা। মানব সমাজে বিভিন্ন ধরনের কাজকর্মের সঙ্গে ভিন্ন ভিন্ন পর্যায়ের সুযোগ সুবিধা সংযুক্ত থাকে এবং তার ফলে সৃষ্টি হয় সামাজিক স্তর বিন্যাস। তো এক্ষেত্রে সুযোগ সুবিধা বলতে আমরা যেমন বলতে পারি মান মর্যাদা, আর্থিক প্রাপ্তি, তারপর অবকাশ ভোগ বা ছুটি, তারপর আনুষঙ্গিক অন্যান্য অনুকূল অবস্থা বা ব্যবস্থা, এগুলো বিভিন্ন কাজের লোকের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন সুযোগ সুবিধার সৃষ্টি হয়, তারতম্যের সৃষ্টি হয়। বিশেষ বিশেষ বৃত্তিতে বাড়তি সুখ সুবিধা প্রতিশ্রুতি ব্যতিরেকে উপযুক্ত গুণান্বিত ব্যক্তিকে পাওয়া যাবে। একটা যে জ্ঞানী লোক বা খুব বিচক্ষণ লোক, তাকে যদি বিশেষ আমরা সুযোগ সুবিধা না দেই, তাহলে কিন্তু তাকে সেই কাজের জন্য তাকে কিন্তু পাওয়া যাবে না। দায়িত্বপূর্ণ ও কষ্টসাধ্য কাজে বিশেষ সুযোগ সুবিধার স্বীকৃতি অবশ্যই দিতে হবে, না হলে সেই কাজের মানুষকে কিন্তু পাওয়া মুশকিল হয়ে যাবে। তারপর এই স্তর বিন্যাসের বৃত্তিগত কারণ। এই যে সামাজিক যে স্তর বিন্যাস রয়েছে, এর মূলে রয়েছে বৃত্তিগত কারণ। বাস্তবে এমন অনেক কাজ আছে যার সামাজিক গুরুত্ব অপেক্ষাকৃত কম। স্বভাবতই কিন্তু এই সমস্ত কাজকর্মের সুযোগ সুবিধা কম এবং উপার্জনও অনেক কম। তো সমাজ জীবনে এমন অনেক কাজ আছে যা সম্পাদনের জন্য বিশেষ কোনো গুণ বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না। যে কেউ এই সমস্ত কাজকর্ম সম্পাদন করতে সক্ষম। আবার কোনো বিশেষ বৃত্তি সম্পর্কিত কাজকর্মের যথাযথ সম্পাদনকে সুনিশ্চিত করার জন্য উপযুক্ত গুণ, তারপর যোগ্যতা ব্যক্তির অপরিহার্য বিবেচিত হয়। মানে যে কাজটার জন্য উপযুক্ত জ্ঞান, গুণ, যোগ্যতা দরকার হয়। কিন্তু বাস্তবে এরকম ব্যক্তি কিন্তু বিরল হতে পারে। জ্ঞানী গুণী বা বিচক্ষণ ব্যক্তির সংখ্যা কিন্তু লিমিটেড সমাজ ব্যবস্থায়। তো এই কারণে কোনো কোনো বৃত্তির সঙ্গে স্বাভাবিকভাবে সংযুক্ত থাকে অধিক উপার্জন। যেহেতু সমাজে এই সমস্ত লোক বিরল বা খুব কম বা লিমিটেড, তাদের চাহিদাও বেশি, সুতরাং তাদেরকে নিয়ে আসতে গেলে আমাদেরকে কি অধিক উপার্জনের ব্যবস্থা করে দিতে হবে, তাকে বিশেষ মান মর্যাদা দিতে হবে, অতিরিক্ত সুখ স্বাচ্ছন্দ্য দিতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু পার্থক্যের সৃষ্টি হয়। তো এই হচ্ছে মোটামুটি যে সামাজিক স্তর বিন্যাসের যে উদ্ভব, তার এই যে কারণগুলো। তো এরপর আসি যে এই যে সামাজিক স্তর বিন্যাস, ঠিক আছে, আমরা আলোচনা করলাম যে বিভিন্ন এগুলোর দরকার আছে, আর সামাজিক স্তর বিন্যাসের দরকার আছে, না হলে উপযুক্ত লোককে উপযুক্ত কাজে পাওয়া যাবে না। কিন্তু এরই পাশাপাশি এর কিন্তু একটা নেতিবাচক ভূমিকাও রয়েছে এই সামাজিক স্তর বিন্যাসের। তো অনেক রাষ্ট্রবিজ্ঞানী বা রাষ্ট্রচিন্তাবিদ বা সমাজ চিন্তাবিদ কিন্তু এই সামাজিক স্তর বিন্যাসের কিন্তু বিরূপ সমালোচনা করেছেন। যেমন তার কারণ হিসেবে আমরা বলতে পারি যে এই যে সামাজিক স্তর বিন্যাস, প্রথমত কি হয়, মেধার বিকাশে বাধা। যে কোনো সমাজ ব্যবস্থায় অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের অল্প কিছু ব্যক্তির মধ্যে উচ্চমানের মেধাশক্তি বর্তমান থাকে, কিন্তু মেধাবী সকল ব্যক্তি মেধাশক্তির বিকাশে সামাজিক স্তর বিন্যাসে সাহায্য করে না। যে মেধাশক্তি যাদের আছে, সবাই কি সেই সামাজিক মেধাশক্তির বিকাশে সামাজিক স্তর বিন্যাসে সাহায্য কিন্তু করে না, সবাই পার্টিসিপেট করে না। অনেক ক্ষেত্রে সম্ভাবনাকে সীমাবদ্ধ করে। প্রেষণা, তারপর প্রবেশন ও পরীক্ষণ, এই তিনটি ক্ষেত্রে উপযুক্ত সুযোগ সুবিধার ব্যাপারে বৈষম্যের কারণে কিন্তু সৃষ্টি হয় এই রকম সীমাবদ্ধতার।
তারপর নেক্সট হচ্ছে যে সৃজনী শক্তির ব্যবহারে বাধা। সেটা কি? যে সামাজিক স্তরবিন্যাসের ব্যবস্থা সমাজের কিছু মেধাবী ব্যক্তির মেধার বিকাশের পথে কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তার ফলে কি হয়? সমাজে সকল যে সৃজনী শক্তি প্রগতিশীল ও উৎপাদনশীল কাজে ব্যবহার করা যায় না। এই যে আমার সৃজনশীল, আমার একটা সৃষ্টিশীল ক্ষমতা রয়েছে, তো এটা কিন্তু বাধাপ্রাপ্ত হয় কিসের মাধ্যমে? এই যে সামাজিক স্তরবিন্যাসের মাধ্যমে। তারপর কি? নেক্সট হচ্ছে সংহতির পথে বাধা। এই যে সামাজিক সংহতির সম্ভাবনা সামাজিক স্তরবিন্যাসের দ্বারা কিন্তু সীমাবদ্ধ হয়ে পড়ে। কারণ কি? কারণ এই যে এই স্তরবিন্যাস সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যে হিংসা, দ্বেষ, অবিশ্বাস, সন্দেহ ইত্যাদি সৃষ্টি করে, এবং সেটাই কিন্তু সংহতি যে একটা মিলন, সেটার ক্ষেত্রে বিরোধী শক্তির জন্ম দেয়। তারপর হচ্ছে সমাজের প্রতি অসম আনুগত্য। সমাজস্থ অন্তর্গত যে ব্যক্তিবর্গ, সেই ব্যক্তিবর্গের মধ্যে স্তরবিন্যাস ব্যবস্থা সমাজের প্রতি আনুগত্যের বিষয়টিকেও কিন্তু বৈষম্যমূলক করে তোলে। তো এই আনুগত্যের অসম বন্টনের পরোক্ষ স্তরবিন্যাস মদত যোগায়। যেমন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে ব্যক্তি বেশি গুরুত্বপূর্ণ কাজে সক্ষম, তার একটা সমাজের সাধারণ মানুষের ক্ষেত্রে আকর্ষণ রয়েছে, সে উচ্চ স্তরের লোক, তার যেমন মান মর্যাদা বেশি, কিন্তু একটা রাজমিস্ত্রি সে কিন্তু একটা অট্টালিকা তৈরি করে বা একটা বাড়ি তৈরির ক্ষেত্রে তার হাত রয়েছে, তো সে কিন্তু সমাজে অপেক্ষাকৃত অনেক কম মান সম্মান লাভ করে। তো এই ক্ষেত্রে এই যে একটা অসম যে একটা আনুগত্যের সৃষ্টি হয় সমাজ ব্যবস্থায়। তারপর আমরা বলতে পারি যে আত্মপ্রতিরূপের সুষম বিকাশে বাধা। সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যে অনুকূল আত্মপ্রতিরূপের গুরুত্ব অনস্বীকার্য। তো সামাজিক স্তরবিন্যাসে এই সহায়ক আত্মপ্রতিরূপ বিস্তারকে বৈষম্যযুক্ত করে তোলে। আমার যে একটা প্রকাশ, সেটার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তার ফলে সমাজ ব্যবস্থার অন্তর্গত ব্যক্তিবর্গের যে সুপ্ত সৃজনী শক্তি বা সৃষ্টি শক্তি, সেটার বিকাশে বাধাপ্রাপ্ত হয়। অথচ এই অনুকূল আত্মপ্রতিরূপের বিস্তার অপ্রকাশিত সৃজনী শক্তির যথাযথ বিকাশের জন্য কিন্তু বিশেষভাবে প্রয়োজনীয় প্রতিপন্ন হয়। এই যে অনুকূল আত্মপ্রতিরূপ, এটা বিস্তার অপ্রকাশিত যে সৃজনী শক্তির যথাযথ বিকাশের জন্য কিন্তু এটা বিশেষভাবে প্রয়োজন, কিন্তু সেটা সবসময় বাধাপ্রাপ্ত হয়। এরপর হচ্ছে সামাজিক কাজে অংশগ্রহণের ক্ষেত্রে বৈষম্য। ব্যক্তিমাত্রই তারা সমাজের সদস্য, আমরা সবাই সমাজের সদস্য। তো এই অনুভূতির অনুপ্রেরণায় ব্যক্তি সামাজিক কাজকর্মে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তো সামাজিক স্তরবিন্যাসের কারণে সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যে এই অনুপ্রেরণা অসমভাবে বণ্টিত হয়। তার ফলে কি হয়? সামাজিক কাজকর্মে অংশগ্রহণের ব্যাপারে সকলের সমান আগ্রহ থাকে না, আগ্রহ কমে যায়। তো সামাজিক স্তরবিন্যাসের পরিপ্রেক্ষিতে ব্যক্তির অবস্থান অনুসারে সমাজের সদস্য হিসাবে তার অনুভূতি বা যে একটা প্রেরণা বা ধারণা, সেটা নির্ধারিত হয়। এছাড়াও সামাজিক স্তরবিন্যাসের কারণে সমাজ জীবনে রক্ষণশীলতা কিন্তু প্রশ্রয় পায়। সামাজিক স্তরবিন্যাসের পরিপ্রেক্ষিতে এলিট সম্প্রদায়, যারা অভিজাত সম্প্রদায়, সেই সম্প্রদায় প্রাধান্যকারী গোষ্ঠী হিসাবে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে তাদের নিজস্ব কর্তৃত্ব কায়েম করে। তো এই হচ্ছে নেতিবাচক ভূমিকা সামাজিক স্তরবিন্যাসের।